আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা কোষ বিভাজন ও তার রকমভেদ এই চ্যাপ্টারের আমরা ৪৫ পৃষ্ঠা মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ নিয়ে আলোচনা করব। তো ভাই গত ভিডিওতে আমরা কোষ চক্র নিয়ে আলোচনা করছিলাম। কোষ চক্র নিয়ে আলোচনা করার সময় ভাই আপনাদেরকে বলছিলাম যে একটা কোষ যখন আপনার বিভাজন হবে, এই বিভাজন হওয়ার জন্য প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ছিল ভাইয়া ইন্টারফেস পর্যায়, আর একটা ছিল ভাইয়া মাইটোসিস পর্যায়। অর্থাৎ ভাইয়া এই যে এখানে এই সবটা ডিটেলস বুঝাইছিলাম আপনাদেরকে। সো আগের ভিডিও যারা দেখেন নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। কারণ কি ভাইয়া, ধারাবাহিকভাবে না দেখলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে না। তো হ্যালো সবাইকে, আমি মাহমুদুল হাসান। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের বিজ্ঞান বই অ্যান্ড গণিত বই প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার অনেক বেসিক সহ ডিপলি বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। সো আশা করি অবশ্যই আমার সাথে থাকবেন। তো দেখেন, আমরা যখন এই কোষ চক্রটা পড়াইছিলাম তখন বলছিলাম যে একটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ যখন আপনার বিভাজন হয়, এটার জন্য যে কোষ চক্রটা ছিল দুইটা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে ইন্টারফেস পর্যায়, মানে এই যে টোটাল পর্যায়টা, আর একটা হচ্ছে মাইটোসিস পর্যায়। তো আজকে আমরা মাইটোসিস বিভাজন নিয়ে কথা বলবো। তার আগে একটু স্মরণ করে দিই যে ইন্টারফেস পর্যায়টা ছিল অর্থাৎ দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোসিস। ইন্টারফেস পর্যায়ের কাজটা ছিল ভাইয়া, একটা কোষ যখন বিভাজন হবে তার আগে, ওই কোষ বিভাজন হওয়ার আগে যে প্রস্তুতিমূলক কাজগুলো করা হইতো, ওই কাজগুলো ইন্টারফেস দশায় করা হইতো। ওইখানে আবার আপনার তিনটা ভাগ ছিল, G1, S, তারপর G2। হ্যাঁ, এগুলো সম্পর্কে ডিটেলস বলছি। সো আমরা ইন্টারফেস নিয়ে আজকে কথা বলবো না, আমরা সরাসরি মাইটোসিস অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমূহ আলোচনা করব। দেখেন ভাইয়া, এই ধাপটা বোঝার জন্য আপনাদেরকে এই চিত্রটা সম্পর্কে ডিপলি আইডিয়া থাকতে হবে। সো আমি আজকে চিত্রটা বোঝাবো। তো দেখেন এইখানে একটু দেখি কি বলছে তারা। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। এটা হচ্ছে একটা ধারাবাহিক পদ্ধতি। এই বিভাজন সাধারণত কয়েক পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ ভাইয়া, এখানে আরেকটা কথা মনে করে দিই, আমরা যখন অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া পড়ছিলাম ভাইয়া, অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন কাদের ক্ষেত্রে হয়ে থাকে আমরা কিন্তু জানি ভাইয়া, যারা এককোষী জীব তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটতো। এবং ওই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ছিল ভাইয়া খুব সরল এবং ঝামেলা মুক্ত একটা কোষ বিভাজন প্রক্রিয়া। ওই প্রক্রিয়াতে থেকে জাস্ট একটা কোষ থেকে কী হতো ভাইয়া, এরকম একটা কোষ থেকে আপনার দুইটা কোষ বিভাজন হয়ে যেত। এখানে কোনো কী ছিল না ভাইয়া, কোনো ঝামেলা ছিল না, খুব দ্রুত সময়ে। কিন্তু ভাইয়া এটাকে ভাইয়া মাতৃকোষ বলা হয়। আর এই মাতৃকোষ থেকে যে দুইটা কোষের তৈরি হয় তাদেরকে অপত্য কোষ বলা হয় বা কন্যা কোষ বলা হয়। কিন্তু ভাইয়া আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন ধাপটা শিখতেছি বা দেখব, এই ধাপে বেসিক্যালি ভাইয়া, হ্যাঁ, একটা কোষ থেকে দুইটা কোষ হওয়ার জন্য বা বিভাজন হয়ে নতুন আরও দুইটা কোষ হওয়ার জন্য মোটামুটি ভালোই টাইম লাগে, ঠিক আছে। এবং এটা একটা জটিল প্রক্রিয়া। কেন? কারণ এটাতে কয়েকটা ধাপ ফলো করতে হয়। তো দেখি এরপর কী বলছে। কোষচক্র পড়ার সময় তোমরা জেনেছো মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগে প্রস্তুতি হিসেবে ইন্টারফেস পর্যায়ে কোষের প্রতিটি ক্রোমোজোম একটি করে প্রতিলিপি তৈরি করে। ভাই আমরা যখন ওই ইন্টারফেসটা পড়াইছিলাম তখন বলছিলাম যে এটা হচ্ছে একটা প্রস্তুতিমূলক পর্যায়, কারণ এই পর্যায়ে কোষ বিভাজনের জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে থাকে। এবং ওই পর্যায়ে যে ক্রোমোজোমগুলো থাকতো তারা সমগুণ সম্পন্ন আরেকটা ক্রোমোজোম তৈরি করতো, এটাকে প্রতিলিপি বলা হয়। তার সেম বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটা ক্রোমোজোম তৈরি করতো। মাইটোসিস পর্যায়ের ধাপগুলো ভাইয়া, এখানে মাইটোসিস পর্যায়ের ধাপগুলো আপনাদেরকে জানতেই হবে। সেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। কিন্তু ভাইয়া এইখানে আপনাদের বইয়ে এই প্রোফেজের পরে আরেকটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে প্রোমেটাফেজ আরেকটা পর্যায়ে আছে। হ্যাঁ, এইটা আপনাদেরকে দেয় না, এখানে জাস্ট এই কয়টা দিছে। সো চলেন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো হয়তো বড় ক্লাসে গেলে বা 9, 10-এ গেলে আপনারা ওই ধাপটাও দিয়ে দিবে। তো ভাইয়া এইটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এই চিত্রটা বুঝতে হবে। দেখেন ভাইয়া, এইখানে আমরা ইন্টারফেস থেকে শুরু করি। ইন্টারফেস এটা একটা ভাইয়া কোষ, এটা একটা উদ্ভিদ কোষে দেওয়া আছে এখানে। হ্যাঁ, উদ্ভিদ কোষ দেওয়া আছে। সো ইন্টারফেস পর্যায়ে ব্যাপারটা কি ভাই, আমরা কিন্তু জানি যে প্রস্তুতিমূলক পর্যায়ে অর্থাৎ একটা কোষ বিভাজন হওয়ার জন্য যে প্রস্তুতির প্রয়োজন সেটা ইন্টারফেস দশায় এসে নেয় বা পর্যায়ে এসে নেয়। মাতৃকোষ প্রতিটি ক্রোমোজোমে একটি অবিকল প্রতিলিপি তৈরি করে বিভাজন প্রক্রিয়ার জন্য প্রস্তুত হয়। অর্থাৎ ভাইয়া এই ইন্টারফেস অর্থাৎ প্রস্তুতিমূলক পর্যায়ে আসা যে কোষটা থাকে, হ্যাঁ, তার ক্রোমোজোমগুলো কি করে একদম তার অবিকল
ওই ক্রোমোজোমের মতো আরেকটা ক্রোমোজোম তৈরি করে সে বিভাজনের প্রক্রিয়া কী করে ভাইয়া প্রস্তুতি নেয়। ক্রোমোজোমগুলো বেসিক্যালি এই যে এরকম পেঁচানো 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 থাকে, ঠিক আছে, এরকম পেঁচানো পেঁচানো থাকে, হ্যাঁ, ক্রোমোজোমগুলো এরকম পেঁচানো 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 থাকে। সো এই যে ক্রোমোজোমগুলো ইন্টারফেস পর্যায়ে ভাই কী করে, সে এইটাকে তার অবিকল সেম বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটা ক্রোমোজোমের তৈরি করে। এরপরে সে প্রোফেজ ধাপে আসে। এই প্রোফেজ ধাপের কাজ কি ভাইয়া, প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলো কুণ্ডলি পাকে খাটো এবং মোটা হতে থাকে। ভাইয়া এই যে এইগুলো ক্রোমোজোম ছিল, হ্যাঁ, এরকম পেঁচানো পেঁচানো, এই ক্রোমোজোমের থেকে পানি কী হয় ভাই, অপসারণ হয়, অর্থাৎ পানি হ্রাস হয়ে এগুলা কুণ্ডলি পাকায়, এরকম কুণ্ডলি পাকায়, ঠিক আছে, এরকম কুণ্ডলি পাকিয়ে খাটো এবং মোটা হতে থাকে। দেখেন ভাইয়া এটা কত পেঁচানো পেঁচানো জিলাপির প্যাচের মতো ছিল। হ্যাঁ, প্রোফেজ ধাপে আসা এই ক্রোমোজোমের ভেতরে যে পানি থাকে ভাইয়া, কী থাকে, এই পানি থাকে, পানিগুলো সে কী করে ভাইয়া অপসারণ করে এরকম কুণ্ডলি পাকিয়ে, এরকম এই যে এরকম কুণ্ডলি পাকিয়ে খাটো এবং মোটা হতে থাকে, ঠিক আছে। এই যে এরকম ক্রোমোজোম ছিল, কুণ্ডলি পাকিয়ে খাটো এবং মোটা হতে থাকে। প্রতিটি ক্রোমোজোম তার অনুলিপি সহ সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিড হিসেবে যুক্ত থাকে। এই ক্রোমাটিড জিনিসটা ভাইয়া বুঝতে হবে। এই ক্রোমোজোম যখন ভাইয়া আপনার কুণ্ডলি পাকিয়ে এই যে এরকম হয়, খাটো এবং মোটা হতে থাকে, হ্যাঁ, এইখানে একটা অংশ সেন্ট্রোমিয়ার, এইটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়, সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার দ্বারা ক্রোমোজোম দুটো কী থাকে ভাই, যুক্ত থাকে। হ্যাঁ, এই যুক্ত থাকার পরে এই যে ক্রোমোজোমটা ভাই মাঝখানে ভাইঙ্গা এরকম দুইটা হয়ে যায়, ঠিক আছে, এরকম দুইটা হয়ে যায়, এইটাকে বলা হয় ভাইকে ক্রোমাটিড। এটা কি বলা হয়, কি ক্রোমাটিড। এই যে একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, ঠিক আছে, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। এই ক্রোমাটিড মানে হচ্ছে ভাইয়া এই পুরাটা, আর এই ক্রোমাটিড মানে হচ্ছে এই পুরাটা, আর এইখানে এরকম একটা বিন্দু থাকে, এটাকে ভাইয়া সেন্টিমিয়ার বলা হয়। তো হলো ভাইয়া এটা ছিল ক্রোমাটিন, একটু ভালো করে বুঝেন, এটা ছিল হচ্ছে ভাইয়া কি বলেন তো, ক্রোমোজোম। ক্রোমাটিন আর ক্রোমাটিড এই তিনটার মধ্যে পার্থক্য আপনাকে জানতে হবে। ক্রোমোজোমগুলো এরকম জিলাপির প্যাচের মতো পেঁচায় পেঁচায় থাকে, হ্যাঁ, তারপরে কি করে ভাইয়া এগুলো মোটা এবং খাটো হতে, মানে পানি অপসারণ করে মোটা এবং খাটো হতে 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 একটা সময় কি হয়, ক্রোমাটিন উৎপন্ন হয়। হ্যাঁ, এই ক্রোমাটিনগুলো আবার মাঝখানে এরকম ভাইঙা, এই যে এইটা ভাইঙা এরকম হয়, ঠিক আছে, এইটার নাম হচ্ছে ক্রোমাটিড, আর এটা হচ্ছে সেন্টিমিয়ার অঞ্চল। এটাই বলছে আমাদেরকে খাটো এবং মোটা হতে থাকে এবং প্রতিটি ক্রোমোজোম তার অনুলিপি সহ সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিড হিসেবে যুক্ত থাকে। এই যে ভাই ক্রোমাটিড হিসেবে যুক্ত আছে, এই যে এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল। এরপরে ভাইয়া আমাদের মেটাফেজ ধাপে গিয়ে কী হয়, ক্রোমোজোমের সেন্টিমিয়ারের সঙ্গে স্পিন্ডল যন্ত্রের তন্তু সংযুক্ত হয়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবী অঞ্চলে বিন্যস্ত হয়। এখন ভাইয়া এইখানে বেসিক্যালি আপনাকে যেটা বুঝতে হবে, এই যে এই দাগগুলো না, এগুলো হচ্ছে ভাইয়া স্পিন্ডল যন্ত্র। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভাইয়া স্পিন্ডল যন্ত্র। এই মেটাফেজ পর্যায়ে এসে ভাইয়া স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এবং এই বেসিক্যালি স্পিন্ডল যন্ত্রটা আপনার এই প্রোফেজে তৈরি হয়। প্রোফেজ বলতে ভাইয়া প্রো মেটাফেজে তৈরি হয়। হ্যাঁ, এই মাঝখানে যেটা হচ্ছে আপনাদের একটা হচ্ছে দেয় নাই, সেটা হচ্ছে প্রো মেটাফেজ। সো এই আপনার এই স্পিন্ডল যন্ত্রটা প্রো মেটাফেজে তৈরি হয়। সো আপনাদেরকে একটা স্কিপ করছে হয়তো বড় ক্লাস, এগুলি দিবে সরাসরি মেটাফেজ দিয়ে দিছে। এই যে ভাইয়া প্রো মেটাফেজ পর্যায়ে থাকে, ওই প্রো মেটাফেজ পর্যায়ে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এরকম স্পিন্ডল যন্ত্রের তৈরি করে, আমারটা হইলো না, এরকম স্পিন্ডল যন্ত্রের তৈরি করে। হ্যাঁ, এবং এই যে প্রত্যেকটা এগুলাকে আপনাকে স্পিন্ডল ফাইবার বলা হয়। কী বলা হয়, এগুলাকে স্পিন্ডল ফাইবার বলা হয় এরকম। হ্যাঁ, এই যে দেখাইছে আপনাদেরকে, স্পিন্ডল ফাইবার বলা হয়। এই যে আপনার হচ্ছে ক্রোমোজোমগুলো সেন্টিমিয়ার যুক্ত থাকে, এই পর্যায়ে এসে আপনার ওই প্রোমেটাফেজ পর্যায়ে এসে আপনার এই স্পিন্ডল ফাইবারের সাথে ওগুলো যুক্ত থাকে, এবং যে স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত থাকে ওই স্পিন্ডল ফাইবারটাকে ট্রাকশন তন্তু বলা হয়। ঠিক আছে, ট্রাকশন তন্তু বলা হয়, আকর্ষণীয় তন্তু বলা হয়। আকর্ষণীয় তন্তু বলা হয় কারণ এখানে যুক্ত থাকে। আপনাদের সরাসরি মাঝখানে একটা স্কিপ করছে, সো প্রবলেম নাই। তো দেখেন মেটাফেজ পর্যায়ে কী ঘটে ভাইয়া, এরকম স্পিন্ডল যন্ত্রের তৈরি করে, এবং এই স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা বাহুকে ভাইয়া কী বলা হয়, স্পিন্ডল তন্তু বলা হয়। কী বলা হয় ভাইয়া, স্পিন্ডল তন্তু বলা হয়। এই যে ভাইয়া ক্রোমোজোমগুলো ছিল, এই ক্রোমোজোমগুলো মেটাফেজ পর্যায়ে এসে কী করে ভাইয়া, এইটা যদি ভাই আপনার ধরেন হচ্ছে এটা পৃথিবীর এটা উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, আর এই মাঝখানে যে অঞ্চলটা থাকে ভাইয়া, ওই অঞ্চলের নাম কি ভাইয়া, বিষুবীয় অঞ্চল না? সিমিলার হতে ভাইয়া এটা হচ্ছে একটা মেরু, এটা হচ্ছে একটা মেরু, এই মাঝখানের অঞ্চলটাকে ভাইয়া বিষুবীয় অঞ্চল বলা হয়। এই ক্রোমোজোমগুলা সবগুলা এই বিষুবীয় অঞ্চলে এসে কী হয় ভাইয়া, জমা হয়। এটাই বলছে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়।
ক্রোমাটিড বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে এবং ক্রোমাটিড বাহু দুটি এই যে ক্রোমাটিড বাহু দুটি এই যে এটা যেমন ভাই কী ছিল, এটা একটা ক্রোমাটিড বাহু, এটা একটা ক্রোমাটিড বাহু, এটা একটা ক্রোমাটিড বাহু, এটা একটা ক্রোমাটিড বাহু। এই ক্রোমাটিড বাহুগুলো ভাইয়া মেরুমুখী কী করে অবস্থান করে। এরপরের ধাপটা হচ্ছে ভাইয়া আপনার অ্যানাফেজ। এই অ্যানাফেজ ধাপে এসে কী করে, অ্যানাফেজ ধাপে এসে ক্রোমোজোমের সেন্টিমিটারগুলো বিভক্ত হয়, ঠিক আছে। এই যে সেন্টিমিটার আছে না ভাইয়া, এই সেন্টিমিটারগুলো মাঝখানে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। এই যেটা কী ছিল ভাইয়া সেন্টিমিটার, হ্যাঁ, এটা ছিল ক্রোমাটিড, এটাও ছিল ক্রোমাটিড। এই অ্যানাফেজ ধাপে এসে কী করে ভাইয়া, এই সেন্টিমিটারগুলো মাঝখানে বিভক্ত হইয়া কী করে ভাইয়া, এই যে আপনার মাঝখানে বিভক্ত হইয়া দুই মেরুর দিকে যেতে থাকে। দেখেন এই যে দুই মেরুর দিকে যাচ্ছে, আর মেরুর দিকে যাওয়ার সময় সেন্টিমিটার সবসময় আগের দিকে থাকে। দেখেন এই যে এখানে ছিল এরকম, হ্যাঁ, এখানে এরকম ছিল, সেন্টিমিটার যখন ভাঙা মেরুর দিকে যাচ্ছে তখন এই সেন্টিমিটারটা মাথাটা আগে থাকে এবং ক্রোমাটিড যে বাহুগুলো এগুলো পিছন দিকে থাকে। এটাও সিমিলার, দেখেন এই যে সেন্টিমিটারটা মেরুর দিকে যাচ্ছে, সেন্টিমিটারটা আগের দিকে এবং এই যে বাহুগুলো কী আছে ভাইয়া, বাহুগুলো পিছন দিকে। আচ্ছা, ক্রোমোজোম সেন্টিমিটারে বিভক্ত হওয়ার ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। ক্রোমোজোম দুটি কোষের মধ্যবর্তী অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে যেতে থাকে, তার মানে এই যে বিপরীত মেরুর দিকে যেতে থাকে, তখন ক্রোমোজোমের সেন্টিমিটার অগ্রগামী হয়। এই যে ক্রোমোজোমের যে ভাই সেন্টিমিটার থাকে মাঝখানে ভাগ হইলো, এই সেন্টিমিটারগুলো অগ্রগামী হয়, মানে কি সামনে থাকে আর ক্রোমাটিড বাহুটা পিছে থাকে, সেটাই বলছে। ক্রোমাটিড বাহুগুলো তার পিছন দিকে থাকে। এটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়। তারপর লাস্ট টেলোফেজ যে পর্যায়ে গিয়া ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছে সরু লম্বাকার ধারণ করে। ক্রোমোজোমগুলো কী করে ভাইয়া, বিপরীত মেরুতে যে এইখানে যে পৌঁছায় আবার কী হয় ভাইয়া, ওই ক্রোমোজোমগুলো সরু এরকম হচ্ছে লম্বাকার ধারণ করতে থাকে, এরকম সরু লম্বাকার ধারণ করতে থাকে, ঠিক আছে। এরকম পেঁচানো লম্বাকার ধারণ করতে মানে লম্বাকার ধারণ করে কোথায় গিয়া, এই যে আপনার একদম বিপরীত মেরুতে গিয়া কী করে, বিপরীত মেরুতে গিয়া কী করে ভাইয়া, এই ক্রোমোজোমগুলো আবার লম্বা বা সরু হতে থাকে। দুই মেরুতে দুটি অপত্য কোষ নিউক্লিয়াস গঠিত হয় এবং এই দুই মেরুতে, এই যে দেখেন দুই মেরুতে দুইটা অপত্য কোষ এবং নিউক্লিয়াস গঠিত হয়। তারপরে ভাই লাস্ট সাইটোকাইনেসিস, এই পর্যায়ে এসে কী করে, কোষের মধ্যবর্তী অংশে উভয় পাশ থেকে দুটি খাস সৃষ্টি হয়। এই যে দেখেন খাস ভিতর দিকে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, খাস সৃষ্টি হয়। এই খাস ক্রমান্বয়ে গভীর হয়ে মিলিত হয়ে দুটি পরিপূর্ণ অপত্য কোষে বিভক্ত করে। তারপর এরকম আরও ভিতর দিকে এরকম কী হবে, মিলিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে। এখানে ভাই আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, এইটা যে কোষ ছিল, হ্যাঁ, মাতৃকোষ, এটা ছিল ভাই মাতৃকোষ, এটা ছিল ভাই মাতৃকোষ। এই যে নতুন দুইটা কোষ তৈরি হলো এটাকে বলা হয় ভাই অপত্য কোষ, হ্যাঁ, এটা হচ্ছে একটা অপত্য কোষ, এটা হচ্ছে একটা অপত্য কোষ। এই মাতৃকোষ থেকে যে দুইটা অপত্য কোষের তৈরি হলো, এই মাতৃকোষের সমগুণ সম্পন্ন, সমবৈশিষ্ট্য সম্পন্ন, সদিশ কেন বললাম, দেখতে একই রকম হবে, সমগুণ অর্থাৎ মাতৃকোষের যে গুণ ছিল এই অপত্য কোষের গুণ সমান থাকবে এবং সমান বৈশিষ্ট্য, অর্থাৎ এই মাতৃকোষের যে বৈশিষ্ট্য ছিল এই দুইটা কোষের অপত্য কোষে তৈরি হলো, এই দুইটা কোষের বৈশিষ্ট্য কী থাকবে ভাইয়া, সমান থাকবে। অর্থাৎ ভাইয়া এইখানে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে। কয় জোড়া ভাইয়া, 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোম মানে হচ্ছে 46টি ক্রোমোজোম, ঠিক আছে। 23 জোড়া বা 46টি ক্রোমোজোম, হ্যাঁ, মাতৃকোষে থাকে। সিমিলার ওয়েতে এইখানে যে মাতৃকোষ থেকে এই যে কয়েকটা ধাপ অতিক্রম করে, হ্যাঁ, যে নতুন দুটো অপত্য কোষ তৈরি করলো, ওই অপত্য কোষও ভাইয়া এইখানেও 23 জোড়া ক্রোমোজোম থাকবে, এইখানেও 23 জোড়া ক্রোমোজোম থাকবে, ঠিক আছে। সমগুণ সম্পন্ন, সমবৈশিষ্ট্য সম্পন্ন, সদিশ, ঠিক আছে ভাই। তিনটা কথা মনে থাকবে তো। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে যে দুইটা অপত্য কোষের তৈরি হয়, ওই মাতৃকোষের যে গুণ থাকে অপত্য কোষগুলো সেম গুণই থাকে, মাতৃকোষের যে বৈশিষ্ট্য থাকে অপত্য কোষের সেম বৈশিষ্ট্য থাকে এবং মাতৃকোষের যেমন দেখা যায় সদিশ, হ্যাঁ, অপত্য কোষগুলো তেমনই দেখা যায়। সো ভাইয়া আমি কিন্তু এই ডিপলি বুঝাইলাম, অর্থাৎ এই 23 জোড়া থাকে মাতৃকোষে, সিমিলার হতে অপত্য কোষ বা কন্যা কোষে আপনার 23 জোড়া করে ক্রোমোজোম যায়। আমি যে ধাপটা বুঝাইলাম এই ধাপটা এখানে তারা ডিটেলস আলোচনা করছে। আশা করি আপনারা যদি এখন এই ধাপটা পড়েন, হ্যাঁ, আশা করি আপনারা ক্লিয়ার হবেন। সো আমি আর পড়লাম না, আমি জাস্ট হচ্ছে আপনাদের কিওয়ার্ডগুলা হচ্ছে ডিটেলস বুঝাই দিলাম। তো আপনারা এইটুকু পড়লে বেসিক্যালি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিনিসগুলো সব থেকে বেশি আপনাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ, আপনাদের পরীক্ষায় আসবে যে মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ বর্ণনা করো, তখন আপনাদের ওই চিত্র এঁকে, যদি বলে চিত্রসহ, তখন আপনাকে চিত্র এঁকে এই প্রত্যেকটা ধাপ সম্পর্কে ডিটেলস বলতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সো নেক্সট ভিডিওতে ভাই আমরা এই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা বা এখনই শেষ করে দিই, এর পরবর্তী ভিডিওতে আমরা মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণটা দেখব, হ্যাঁ। তো দেখেন মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা কী ভাইয়া।
জীবের বৃদ্ধি কোষের সংখ্যা স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ একটা জীব যে বৃদ্ধি পায় ভাইয়া, এই আমরা ছোট ছিলাম, হ্যাঁ, ছোট থেকে আস্তে আস্তে কী হচ্ছি ভাইয়া, বড় হচ্ছি, হ্যাঁ। এই বড়টা কেন হয়? আমাদের দেহের ভিতরে, হ্যাঁ, যে কোষ বিভাজনটা ঘটে, কোষ বিভাজনের ফলে কোষের বৃদ্ধি ঘটে, যার ফলে ভাইয়া আমাদের দেহটাও কী হচ্ছে, বড় হচ্ছে। নিচে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা হলো। বহুকোষী জীবের জাইগোট নামক একটিমাত্র কোষ হতে মাইটোসিস বিভাজনের দৈহিক বৃদ্ধি সম্পন্ন। এখন দেখেন ভাইয়া, এইটা হচ্ছে আমরা ওই স্টেম কোষ যখন পড়াইছিলাম আগের ভিডিওতে, তখন ডিটেলস বলছিলাম। সো এখন আর ডিপলি বলবো না, আমি জাস্ট বলি বহুকোষী জীবের জাইগোট নামক একটিমাত্র কোষ হতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয়। যেমন ভাইয়া আরেকটু বলি ডিপলি, যেমন হচ্ছে এখানে এটা শুক্রাণু, এটা ডিম্বাণু, হ্যাঁ, এই শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার পরে ভাই একটা জাইগোট তৈরি হয়। এই জাইগোটের মধ্যে ভাইয়া একটি মাত্র কোষ থাকে, হ্যাঁ। এইখানে জাইগোটের মধ্যে একটা কোষ থেকে এখানে আরও অনেক কোষের তৈরি হয়। এই কোষগুলা কি করে, একটা সময় এটাকে ভাইয়া জাইগোট বলা হয়, হ্যাঁ, জাইগোট বলা হয়। লেখাটা বুঝেন না, আচ্ছা আমি বলে দিচ্ছি, জাইগোট বলা হয়। এই জাইগোটের মধ্যে যে কোষগুলো থাকে এটাকে ভ্রূণীয় অবস্থা বলা হয়, এবং এই ভ্রূণের মধ্যে যে কোষগুলো থাকে এগুলোকে স্টেম কোষ বলা হয়। এই স্টেম কোষ থেকে বেসিক্যালি ভাইয়া কি হয়, যেমন এইখান থেকে দুইটা কোষ নিয়ে কী করে ভাইয়া আমাদের দুইটা হাত তৈরি করে, হ্যাঁ। তারপরে এখান থেকে দুইটা কোষ আমাদের দুইটা পা তৈরি করে, তারপর দুইটা কোষ আমাদের ভাইয়া কী করে চোখ তৈরি করে, মুখ তৈরি করে। এইভাবে ভ্রূণ থেকে আমরা মাতৃগর্ভে ছোট্ট একটা প্রাণীতে পরিণত হই বেসিক্যালি, হ্যাঁ। তারপর আস্তে আস্তে আমরা বড় হই, তারপর ভূমিষ্ঠ হই। এটাই বলছে যে জাইগোট নামক একটিমাত্র কোষ হতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে দৈহিক বৃদ্ধি ঘটে। এরপর আমরা ডে বাই ডে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকি এই মাইটোসিস কোষ বিভাজনের জন্যই। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন, গুণাগুণ অপত্য কোষে বজায় থাকে। এটা আপনাকে বলছি ভাইয়া, এই মাইটোসিস কোষ বিভাজনের ফলেই একটা মাতৃকোষের যে কই যেন ছিলাম, মাতৃকোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন, গুণাগুণ অপত্য কোষে বজায় থাকে। তার মানে মাতৃকোষের যে বৈশিষ্ট্য থাকবে অপত্য কোষে সেই বৈশিষ্ট্য থাকবে। মাতৃকোষের আকার যেরকম থাকবে অপত্য কোষের আকার ওই রকম থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা মাতৃকোষ যদি এরকম হয়, এখান থেকে দুইটা অপত্য কোষের তৈরি হলে এটা দেখতে এরকম সমানই হবে, এবং এইখানে যতগুলো ক্রোমোজোম থাকবে এখানে ততগুলোই ক্রোমোজোম থাকবে। এটার আকার আকৃতি যেমন এই দুটো অপত্য কোষের আকার আকৃতি ভাইয়া তেমনই হবে। ওকে, মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য বজায় থাকে। সো ইম্পর্টেন্ট মনে রাখবেন, এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের নিউক্লিয়াসে এবং সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য ঠিক থাকে। আমরা কিন্তু জানি একটা কোষের নিউক্লিয়াস কই থাকে, সাইটোপ্লাজম কই থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহের সব ধরনের কোষে সমসংখ্যক ও সমগুণধারী ক্রোমোজোম থাকে। সো মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহে যতগুলো কোষ আছে সবগুলা কোষে সমান সংখ্যক এবং সমগুণধারী ক্রোমোজোম থাকে। বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া পূরণ হয়। অর্থাৎ ভাইয়া ধরুন আমার এইখানে কাইটা গেলো, হ্যাঁ, এখানে ধরুন কাইটা গেলো, কাইটা যাওয়ার পরে ভাইয়া দেখবেন একটা সময় পরে ডে বাই ডে আপনার হচ্ছে 5-6 দিন বা 3-4 দিন লাগে, তারপরে কিন্তু এইখানে কী হয়ে যায়, রিকভারি হয়ে যায়। এটা কেন হয় ভাই? এই মাইটোসিস কোষ বিভাজনের জন্য হয়। কিছু কিছু অপ্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত, এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এদের পুনরুৎপত্তি ঘটে। আমাদের বডিতে ভাইয়া কিছু কিছু কোষ আছে যাদের জীবনকাল সীমিত, হ্যাঁ, এরা কী করে ভাইয়া আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। এরপরে গিয়া আপনার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এদের পুনরুৎপাদন ঘটে, আবার নতুন করে হয়, আগের কোষগুলো ক্ষয়প্রাপ্ত হয়। তারপরে মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণটা দেখব। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এখানে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ না থাকলে আমাদের দেহে আপনার টিউমার থেকে ভালো ক্যান্সারের মতো রোগ হয়। তো এইটাই দেখবো আসলে কেন হয়। মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়ায় 1 থেকে 2 থেকে 4টি এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এটা আমরা জানি ভাইয়া, এই 1 থেকে 2টা, হ্যাঁ, আবার এইটা থেকে আরও 2টা, আবার এইটা থেকে আরও 2টা, এইভাবে বেসিক্যালি বৃদ্ধি পায়, হ্যাঁ। তারপরে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া জীবের বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রণ থাকে, হ্যাঁ। এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা বেসিক্যালি ভাইয়া কিছু প্রোটিন আছে, এই প্রোটিনগুলো নিয়ন্ত্রণ করে এই প্রক্রিয়াটা। এখন এই প্রোটিনটা কীভাবে নিয়ন্ত্রণ করে সেটা দেখব। আচ্ছা, জীবের বিভিন্ন শারীরবৃত্ত অবস্থা, বিভিন্ন প্রভাবের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়, যা পরবর্তীকালে ক্যান্সার রূপান্তর হতে পারে। গবেষণায় দেখা গেছে রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তা ইত্যাদি অনিয়ন্ত্রণে মাইটোসিস কোষ বিভাজন বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। যকৃৎ, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, কোলন এরকম প্রাণীদের সকল অঙ্গেই ক্যান্সার হতে পারে। ভাইয়া এখানে আপনি কিছুই বুঝেন না, আমি আপনাকে বোঝাই। এই মাইটোসিস কোষ বিভাজনটা ভাইয়া এই যে 1টা থেকে যে ভাইয়া 2টা হয়, হ্যাঁ, এই যে প্রসেসগুলো পড়লাম আমরা 5-4টা ধাপ পড়লাম, হ্যাঁ, এই সবগুলো একটা স্বাভাবিক ধাপ। কিন্তু এই যে প্রসেসটা নিয়ন্ত্রণ করে ভাই প্রোটিন, হ্যাঁ, কিছু কিছু প্রোটিন আছে যারা নিয়ন্ত্রণ করে। এখন কিছু কিছু ভাইরাস আছে, যেমন HBP ভাইরাস, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভাইরাসের নাম।
এই এই টাইপের কিছু ভাইরাস আছে যারা কি করে এই প্রোটিনগুলোকে ভ্যানিশ করে দেয়, হ্যাঁ, দূরে সরিয়ে দেয়, অর্থাৎ ভ্যানিশ করে দেয়। ভ্যানিশ করে দেওয়ার ফলে আমাদের প্রোটিন কী করতো ভাইয়া, এই মাইটোসিস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করতো না। যখনই এই ভাইরাসটা এই প্রোটিনটাকে ভ্যানিশ করে দেবে, তখন কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, অনিয়ন্ত্রণ হয়ে যাবে। অর্থাৎ তখন আর এই যে ধাপগুলো আমরা দেখলাম, হ্যাঁ, এই যে এখানে যে ধাপগুলো দেখলাম ভাইয়া, এই ধাপগুলা পুরোপুরি কমপ্লিট হবে না। কোন ধাপে কী কী হইতো, এগুলা ভাইয়া কী হইতো না, কমপ্লিট হইতো না। কেন হইতো না? কারণ প্রোটিন যেহেতু এই পুরো ধাপটাকে নিয়ন্ত্রণ করে, এই ভাইরাস আইসা যখন এই প্রোটিনটাকে কী করবে, ভ্যানিশ করে দিবে, তখন তো ভাইয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এই যখনই ভাইয়া নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে, তখনই ভাইয়া কী হয়, টিউমার হয়, তারপর ভাইয়া ক্যান্সার হয়, টিউমার হয়, ক্যান্সার হয়। ঠিক আছে ভাই, মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রণ হয়ে গেলে আমাদের শরীরে এই প্রবলেমগুলো দেখা যায়। তাহলে ভাই নিয়ন্ত্রণ করে কে, কিছু প্রোটিন আছে যেগুলো নিয়ন্ত্রণ করে, এবং কিছু ভাইরাস আছে এই প্রোটিনগুলোকে ভ্যানিশ করে দেয়, যার ফলে এই বিভাজনটা কী হবে, অনিয়ন্ত্রিত হয়ে যায়। তখনই কি ভাই ক্যান্সার, টিউমার হয়ে যায়। এবং এই ক্যান্সার বা টিউমারগুলো যকৃৎ, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক, কোলন এরকম প্রাণীদের প্রায় অনেক অঙ্গে হয়ে থাকে। আশা করি ভাইয়া বুঝতে পারছেন। এরপর আমরা মিওসিস কোষ বিভাজনটা দেখব। সো মিওসিস কোষ বিভাজন দেখার আমন্ত্রণ রইল। তো এটা আমি আপনাদেরকে বেসিক্স আলোচনা করব, যাতে কোনো প্রবলেম না থাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, টাটা।